সবাইকে স্বাগত জানাচ্ছি বিদেশের গল্পের আমাদের আজকের পর্বে। আপনারা যেমনটা জানেন যে বিদেশের গল্প এটি শুধুমাত্র একজন প্রবাসী জীবনের গল্প নয়, এটি সংগ্রামের গল্প, স্বপ্নের গল্প এবং নতুন করে পথ চলার গল্প। বিদেশের গল্প এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি শুনবেন বাস্তব জীবনের সাহসী সিদ্ধান্ত, পেশাগত পরিবর্তন এবং অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে আমরা প্রবাসীদের কাছ থেকেই, তাদের মুখ থেকেই শুনবো। আপনারাও যদি আপনাদের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদেরকে অবশ্যই মেসেজ করুন, আমরা আপনাদের মেসেজের উত্তর দিব। আজকে আমাদের এই গল্পের সাথে আছেন সৌমিয়া নাহান ন্যান্সি। ন্যান্সির বেড়ে ওঠা আসলে ন্যান্সির বেড়ে ওঠা না বলে বলি, ন্যান্সি চট্টগ্রামের মেয়ে, থাকেন সংযুক্ত আরব আমিরাতে। যদিও তার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন বাংলাদেশ থেকেই। নাহার পড়াশোনা করেছেন ব্র্যাক ইউনিভার্সিটি থেকেই। ছোটবেলা থেকেই তার আগ্রহ ছিল বিজ্ঞান আর প্রযুক্তির প্রতি। তো ন্যান্সির এই কাজের আগ্রহ মূলত হচ্ছে এগ্রি বায়োটেকনোলজি, সায়েন্স, কমিউনিকেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট এইগুলো বিষয় নিয়ে, এবং সে এগ্রি বায়োটেকনোলজি, পার্সোনালাইজ মেডিসিন এগুলো নিয়েই কাজ করতে চান। এবং প্রযুক্তির উৎকর্ষ সাধন শুধুমাত্র নয়, এটা কিভাবে সামাজিক এবং মানবিক দিক থেকে প্রভাব ফেলতে পারে সেগুলো নিয়েও তিনি কাজ করেন। তিনি স্বপ্ন দেখেন এমন এক ভবিষ্যতে যেখানে খাদ্য স্বাস্থ্য ব্যবস্থা আরও বেশি টেকসই হবে এবং সবার জন্য সহজলভ্য হবে। তো ন্যান্সি, কেমন আছেন? আপনাকে স্বাগত আমাদের কি বলবো, আমাদের অনুষ্ঠানে। আমি অনেক ভালো আছি। Thank you. Thank you for having me. ওকে, গ্রেট। It's been a while we talked, yeah. ইয়া, ন্যান্সি, আমরা আসলে একসাথে কাজও করেছি এবং ডেফিনেটলি আমাদের উই শেয়ার ভেরি গুড মেমোরিজ, মোমেন্টস টুগেদার। সো ওইগুলো তো ডেফিনেটলি আমরা মনে করি। তো আপনার জীবনে নতুন নতুন অনেক কিছু ঘটে গেছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথম যেটা কথা বলি, এই যে আপনি তো মানে আপনার বাবা মা, আপনার পরিবার, আপনারা আসলে চট্টগ্রাম থেকে। তো ইউএইতে থাকার যে বিষয়টা বা ইউএইতে যাওয়ার যে বিষয়টা, আমি জানি না আপনি আপনার বাবা মার মুখ থেকে শুনেছেন কিনা যে কিভাবে যাওয়াটা হলো। বাট ওইগুলো না, যে আমরা যদি একটু জানতে চাই যে ইউএইতে আসলে জীবন কেমন, মানে আহ, একটা যেটা থাকে, আপনারা যেমন হচ্ছে যে অনেক আগে মাইগ্রেট করে গিয়েছেন, তো সেক্ষেত্রে যদি একটু আলোকপাত করতেন কেমন জীবন আসলে সেখানে। আসলে UAE জীবনটা it's not what you see in social media. It's not fast cars. It's not luxurious গাড়ি বাসা সব. হুম হুম। It's not like what we see, but it's more there's hidden parts. Like even if we see ঢাকাতে এমন অলিগলি আছে that is not seen, and we don't know যে এত dark places আছে. Even in UAE, it's not that fancy everywhere. For example, when someone sees me and says, "Oh, তুমি দুবাই থেকে বাংলাদেশ কি জন্য আসছো?" It's not like I've been living a very fancy life in Dubai that I cannot adapt to Bangladesh. অনেক কিছু similarities আছে from from what I've brought up like and from what I've been living in Bangladesh. So it's not very fancy as you say it. A lot of it is very fabricated, but অবশ্যই there is parts that's very nice to have. অনেক secure জায়গা আছে, but not as great as what we see. হুম And I হুম। think it recently অনেক influencers are covering it, like Nadir on the Go. Recently, like the video when I said that uh, UA is not what we see on the social media, and it's getting debunked recently. And I'm great. I'm really happy to see a negatives are also coming out. Positives are আছে, but I'm more in the favor of negatives. ওকে ওকে, ডেফিনেটলি পজিটিভ নেগেটিভ চ্যালেঞ্জ থাকবে, তারপরও লোকজন আমরা যাই, আমাদের দেশের লোকজনরা বিদেশে যায়। আমি একটু জানতে চাই, আপনি কি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইউএই এরকম টাইপের কিছু না? আপনার মানে আপনার থাকাটা কিভাবে হয়েছে, বাবা মার সাথে কিভাবে ওইখানে যাওয়াটা হলো, বা মানে জাস্ট আপনার জাস্ট চাইল্ডহুড বা আপনার ওইখানকার বেড়ে ওঠার গল্পটা একটু জানতে চাই। So I am born in Chittagong. I have been in Chittagong for first 3 or 4 years of my life. এরপর me and my entire family, আমার বাবা আসলে এখানে থাকতো with my grandfather. So my grandfather set up his business here. He came as a laborer, he set up his business and he bought my parents. And after he passed away, my dad shifted.
এরপর he brought us all. So it was around 2005 যখন আমি এখানে shift করি as the first grade student, and ever since then I have been here. So most part of my life that I have memory of, it's in UAE. হুম, ওকে। সো Yeah. আপনি যেমনটা বলছিলেন যে মোস্ট পার্ট অফ ইয়োর মেমোরিজ বেসিক্যালি বেসড ইন ইউএই, তারপরে আপনার একটা বড় ট্রানজিশন হয়েছে, আপনি পড়াশোনার জন্য জি। এসেছেন, দেশে পড়াশোনা করেছেন। তো ডেফিনেটলি এক ধরনের ডিফারেন্সেস খুঁজে পাওয়া যায় যে মানে বাংলাদেশ এবং ইউএই কেমন করে, একটু যদি ডিফারেন্সিয়েশনটা যদি আপনি একটু বলতেন, কি কি সেক্টরে মূলত আমরা এই ডিফারেন্সগুলো খুঁজে পেতে পারি। ইটস নট চ্যালেঞ্জ, ইটস নট কে ভালো কে খারাপ, ডিফারেন্সেস যদি একটু বলতেন। আপনি তো আপনার আগের আলোচনায় বলছেন, বাট নাও যদি আরেকটু বলতেন যে বেড়ে ওঠা থেকে এই যে নতুন করে আবার যখন আসলেন একটু বয়স হলে হুম। বাংলাদেশে, তখনকার এই যে ট্রানজিশন গুলা কেমন ভাবে ফিল করেছেন? অবশ্যই a lot of the trends UAE তে আগে আসে, a lot of technology, a lot of research, a lot of healthcare বলেন, traffic system, infrastructure, অনেক কিছুতে UAE অনেকটুকু advanced compared to বাংলাদেশ, even the দুইটা country independence around the same year. So অনেকটুকু আগায় আছে, but when I go to Bangladesh, ঢাকায় কয়েকটা জায়গা is very similar to the roads of UAE, but that's the issue. কয়েকটা জায়গা, and UAE তে it's 100% developed. So it's nice to see that ঢাকায় কিছু হচ্ছে. When I go to Dhaka, metro বলেন, um, এখন 300 ফিট পূর্বাচল এই এরিয়াস গুলা, um, রেসিডেন্সিয়াল এরিয়া যেমন নিকুঞ্জ, বসুন্ধরার কয়েকটা এলএমএন এই ব্লক গুলা. So little bits of Bangladesh is improving and it's getting closer to where UAE is, but the difference is vast. ডেফিনেটলি। যেমন the malls. In the malls, আমরা যখন বাংলাদেশে we go to super shops, the biggest we have Unimart বলেন, wholesale market, wholesale club. So these have products that are singly imported, মানে একটা একটা করে import করা হয়, which is why it's very expensive. There's no distribution channel. Whereas to UAE, they're all bulk একটা production হয়, bulk বা supply chain দিয়ে আসে, proper regulations maintain করে. So, which is why things are more cheaper here. হুম হুম। It's not that expensive as what. যেমন আমি একটা শ্যাম্পু কিনতে গেলাম in wholesale market or Unimart. I have to spend at least 1,000 taka or more. ওকে। Whereas ekhane, you get it for equivalent to 300-400 taka on this on a good day, on a good discount. But usually it's not that expensive as what we are paying in Bangladesh. Because even যদি if I see salaries in UAE, the salaries are more. But Bangladesh তো অত salary পায় না মানুষ to afford a shampoo that's worth 2,000 taka, which is more cheaper abroad. So that is the one problem that I face with when I've been living in Bangladesh. Or এছাড়া, yeah, mostly like access to access to things that are imported. এটা একটা জিনিস, yeah. ওকে, গ্রেট গ্রেট। আমার মনে হয় যে মোটামুটি একটা জিনিস আমরা পেলাম। ওকে, স্বাদ এবং সাধ্য যেটা আমরা বলি যে, অ্যান্ড কনভিনিয়েন্স অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি, এটা আসলে যেটা হয় যে হাউ মাচ ইউ আর আর্নিং শুড বি লাইক প্রপোর্শনেট কাইন্ড অফ, তাই না? সো ওই জিনিস Yeah. হয়তো বা আমাদের দেশে ওইরকম ভাবে নাই, আমরা যা কামাই করি তার থেকে বেশি হয়তো বা আমাদেরকে বিভিন্ন জিনিসপত্র পারচেজ করতে পে করতে হয়। হুম। একটা জিনিস একটু জানতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে আহ, খুব স্বাভাবিকভাবে ইউএই বা মিডল ইস্টার্ন কান্ট্রিগুলা মরুভূমি বা বলতে পারেন যে হচ্ছে যে
সমুদ্র বেষ্টিত মরুভূমি, মানে it's like surrounded by definitely different kinds of, like not different kinds of, like ocean, sea or something like that, but it's mostly desert, kind of thing. বাংলাদেশ তো অনেক বেশি ট্রপিক্যাল একটা কান্ট্রি, এখানে অনেক গাছ, অনেক সবুজ, অনেক সুন্দর বলা যেতে পারে, এবং আমাদের উই আর রিভারাইন কান্ট্রি, নদীমাতৃক দেশ। তো এই যে আম, মানে বৈপরত্য বা কি বলা যেতে পারে, এই যে ডিফারেন্সটা, এইটা আপনি কিভাবে দেখেন বা আপনার কি মনে হয় ওইখানে কিভাবে মানুষজন যে অ্যাডপ্ট করে আসলে এরকম একটা ধুধু মরুভূমি দেখে? I have never, মানে এত বছর আমি এখানে থাকছি, I have never felt like, oh, it's very hard to live. But this time, আমি just last week আসছি এখানে after a very long time break, 6 months break এর পরে আসছি, and it's peak summer. So হুম, it's 45 degrees. কয়েক And the maximum was 50 degrees. And I got sick. Uh, Indoors এ থাকলে you have to keep AC on in these months, June, July, August. সারাক্ষণ. The minute I turn it off, literally you feel like you're inside a greenhouse. আমরা তো ওই যে বাড়িতে অনেক গ্রিন হাউসে ছিলাম. Even more hot than that. So এটা অনেক বড় শক লাগতে পারে for who comes new and also who comes after a long break like me. Uh, it's a very difficult thing to adapt to. You cannot go outdoors. If we go outdoors, you'll start sweating. There's no other way. So um, recently the Bangladesh হচ্ছে, but I thought যে it's very hot in Bangladesh in the summers. But compared to this, what it is here, it's not like that. Because in Bangladesh, the humidity is high, which is why you feel more like sticky and কেমন জানি ভ্যাপসা লাগে না ওইটা এখানে নাই, but এখানে লাগে you're inside an oven, and there's chance to get more sick because when you're sitting indoors with the AC on, the air is just dry. Your lips get dry, your sinuses get dry. So if you have asthma, it's very dangerous to live without a humidifier. So as you're saying যে সারাদিকে মরুভূমি, yes, that's true. But it's improving. A lot of it is getting turned into infrastructures. Everything is made into something. যেমন ধরেন, um, the walkways have ventilations, they have cooling systems, but it's slow. এটা mostly capital and Dubai এর দিকে দেখা যায়, but not in the suburbs where I am currently in. So what people do here is they're always in AC. বাসা ওকে। থেকে শুরু করে গাড়ি, গাড়ি থেকে শুরু করে wherever you're going, there's AC everywhere. হুম, হুম। And it's really nice in Bangladesh. There's so much greenery, there's so much natural air, and it is a very big thing to miss. আই আন্ডারস্ট্যান্ড। তো ওইটার সাথে আরেকটা প্রশ্ন এখানে আসে যে ধরুন বাংলাদেশ থেকে তো অনেক ওয়ার্কাররা যায় যেখানে কাজ করে, এরকম ওয়েদারে যাদের ধরেন হচ্ছে যে ওই ফ্যাসিলিটিসগুলো নাই, এসিতে থাকা বা ধরেন হচ্ছে যে আপনার গাড়ির মধ্যে থাকা, ইভেন আপনি যখন ওয়াকওয়েতে আসছেন সেই ভেন্টিলেশন বা সেই ধরনের ফ্যাসিলিটিস নাই, ইউজুয়ালি নর্মাল পিপল যারা এরকম বিভিন্ন দেশ থেকে কাজে যায় বা হচ্ছে যে আপনার ওরকম ফ্যাসিলিটিস নাই, but what do you think? How did they মানে, cope up? How did they adapt with the situation and the environment and the weather? I Just think say a little. it's a natural thing for us as human Okay. beings. We just adapt. Mhm. And it's really sad, the workers that come here for construction projects, it's not a doubt ওরা অনেক কষ্ট করে আসছেন, ওরা অনেক কষ্ট করে just for a few paychecks, that's it. And to make it easy, the government does try, but I don't think they try enough. Suppose other working hours are not during peak sun hours, so it's mostly after evening, nighttime, early morning. And
I've seen more than the government actually. The regular people, the locals, they try to help. It's become a bit of a trend. I don't know, is it for social media or what? But অনেকে এখন try করছে, they buy water bottles and distribute. I was walking the last night. বাসার পাশে there's a residential area. So when I was walking, I was seeing যে Arabs ওদের বাসার সামনে there's a fridge, and ওই ফ্রিজ একটা একটা বাসার সামনে ফ্রিজের ভিতর পানি রাখা, আরেকটা বাসার সামনে ফ্রিজের ভিতর খাবার রাখছে, and these are for sure for workers that come from South Asia for sure. It's nice to see such initiatives. Yeah. No, of course. This is really a very human kind of like approach, and আমরা ডেফিনেটলি আমাদের যারা দেশ থেকে যারা যায় কাজ করতে বিভিন্ন ধরনের পেশা নিয়ে তাদের প্রতি আমাদের দোয়া থাকবে, আমাদের সহমর্মিতা থাকবে এবং তারা যেন ভালো থাকে, ডেফিনেটলি ওই চেষ্টাও আমাদের থাকবে। তো সৌমিয়া, আমি আপনার সাথে যখন কাজ করতাম একটা জিনিস শুনেছিলাম যে আম, আপনার কোনো একজন আত্মীয়, খুব সম্ভবত আপনার মা, আপনার বাসায় কোনো একটা গাছ লাগিয়েছিল, বাট গাছটা বড় হয়ে যাওয়া এক ধরনের রেগুলেশন থাকে যে না, গাছ সার্টেন লেভেল পর্যন্ত বাড়তে পারে বা এত বড় গাছ থাকা যাবে না। ক্যান Mhm. ইউ জাস্ট শেড সাম লাইট অন দ্যাট পার্সপেক্টিভ, মানে হোয়াট ওয়াজ দ্যাট অ্যাকচুয়ালি? So what happened was আমাদের বাসার সামনে আমার মা অনেকগুলো গাছ লাগায়. One of them was মেহেদি গাছ. One of them is তেঁতুল গাছ. Another was সজনা পাতা গাছ, drumsticks. So আমাদের বাসার সামনে there was a construction, ওরা probably pipe লাগাচ্ছিল under the ground. And during that, the একটা গাছ ওরা ডিসপ্লেস করে ফেলে from the root, ওকে। and ওইটা ওরা ডিসপ্লেস করার পরে they just take it and throw it, and ওইটার সময় the ministry comes to check, and during that they see যে একটা অনেক বড় গাছ আহ এরকম ফেলে দেয়া হয়েছে, and they don't say anything about it. Meanwhile আমাদের একটা যে সজনা গাছ আছে, it's growing a lot, and you need to trim it. হুম। মাঝে মধ্যে এটা একটু ট্রিম করতে হয় because it grows very fast. So আমরা যখন একটু ট্রিম করতে গেছি, they put fine on us because why are you cutting the trees? ওকে। And our argument is our tree. আমাদের যা ইচ্ছা আমরা করবো, but it's like no, you cannot. হুম। সো Whereas they itself uplifted our tree and threw it. okay, so having said that, like anything and everything is totally very strictly regulated. Yeah, for Small. sure. ওকে। সো সেকেন্ড বা পরের কোশ্চেন ভাইয়া, যেটা হচ্ছে আমি একটু জানতে চাই, যেমনটা বললাম যে ধরেন আমাদের দেশে মানে বাংলাদেশে ইউজুয়ালি অনেক গাছপালা আছে, পাহাড় পর্বত আছে, নদী নালা আছে। তো আমরা ওই যখন হচ্ছে যে আপনার মিডল ইস্ট কান্ট্রিগুলোর কথা চিন্তা করি, মোস্টলি আমাদের কাছে যেমনটা আমি বলছিলাম যে আমার একটা হয়তো বা খুবই ন্যারো চিন্তা যে ইটস লাইক মরুভূমি আর মরুভূমি। But I have seen like you visited some places where there are hills, there are like, some very Mm-hmm. like scenic beauty places. So Mm-hmm. ওইরকম ধরনের কি কি প্লেস আছে ইউএই তে যেটা মানুষ ঘুরতে যেতে চায়, বা ওইরকম ধরনের কি কিছু আছে যেটা হচ্ছে ধরেন আমরা ইভেন ইস্ট এশিয়াতে যেটা দেখতে পারি, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া? What do you think about like some tourist places other than cities, Dubai or Abu Dhabi, Right. natural places kind of? Desert ছাড়া people see that এখানে just desert safari আছে, ওয়াটার পার্ক আছে, malls আছে, অনেক skydiving আছে. Apart from this, there's obviously Fujairah অনেক natural scenes আছে, such as lots of mountains. I think you guys have a misconception যে এখানে mountains নাই, এখানে Hmm, just deserts আছে, but exactly. on the northern side পুরা mountains, and a lot of mountains also has fountains, which Hmm. is why ওইখানে greenery আসে. Oh, great. অনেকগুলো স্প্রিংও আছে, hot water springs. I've gone to one of them in I didn't know Alain. that. দ্যাটস মাই ভেরি Yeah. জেনারেশন কাইন্ড অফ লাইক আইডিয়া যে মরুভূমি মানে একদম পুরা ফ্ল্যাট একটা জায়গা, শুধু বালি আর বালি, কিছু নাই, এরকম টাইপের কিছু একটা। বাট ইয়া, দ্যাটস রিয়েলি গুড বিকজ আই ওয়াজ লাইক স্ক্রলিং ডাউন অ্যান্ড আই ফাউন্ড লাইক there is a place in Saudi Arabia where even like স্নো হয়, বরফ পড়ে।
হ্যাঁ, শীত হয়, বাট ইট ওয়াজ লাইক মাই ওয়াইল্ডেস্ট কাইন্ড অফ লাইক থিঙ্কিং লাইক রিয়েলি। নট অনলি সাউদিতে, আমাদের এখানেও তো হয়। ও আচ্ছা, আমি জানি। I'm the mountain I'm talking about. এখানের mountains গুলা, it's not like বাংলাদেশের mountains such as Sajek. I don't know বাংলাদেশের Sajek কি highest point নাকি না, I'm not sure, but সাজেকে যখন যায় it's very hot and it's very humid. হুম, It's not cold at all. But এখানের mountains, it's very hot on land, it's 50 degrees, 40 degrees, but in the mountains, it's 10, 20, 15. In আচ্ছা, winters, it's zero or negative also. And it ওকে, snows there. ওকে, গ্রেট। Yeah. দ্যাটস আ ভেরি গুড লাইক আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা পেলাম। আমি এবার একটু জানতে চাই যে আপনার পড়াশোনা তো মানে জাস্ট আপনার প্রাইমারি সেকেন্ডারি লেভেল বা কলেজ লেভেলের এডুকেশন তো ওখানেই হয়েছে। আম, ওইখানে যারা বাংলাদেশিরা পড়াশোনা করে বিশেষ করে হচ্ছে এই লেভেলে, হ্যাঁ, ছোট থেকে জাস্ট আপনার বিফোর ইউনিভার্সিটি, ডেফিনেটলি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেই হয়, তো সেখানে মানে পড়াশোনার সিস্টেমটা কেমন, আপনার এখনকার পার্সপেক্টিভটা কি, মানে আহ, কি বৈপরীত্য দেখেন বাংলাদেশে? আমি জানি না বাংলাদেশের সেকেন্ডারি লেভেল বা প্রাইমারি লেভেল এডুকেশন সম্পর্কে আপনার কতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে, বাট মানে আপনার পড়াশোনাটা যদি বলতেন যে কিভাবে শুরু হলো, কিভাবে করলেন, কি পড়তে হয়, হোয়াট ডু থিঙ্ক? So এখানে বাংলাদেশ সিলেবাস কয়েকটা স্কুল আছে, I'm not sure কয়টা, but আমি যে স্টেটে থাকি, I live in Northern Emirates, it's called Ras Al Khaimah. So এখানে একটা স্কুল ছিল, and due to corruption or corrupted leaders of that school, it got closed down. I did not go to that school, even though naturally Bangladeshira যারা expat, they go there to feel যে হ্যাঁ ওরা বড় হয় বাংলাদেশে চলে যাবে পড়ালেখা করতে, so it's easier to move or easier to connect to Bangladeshi syllabus later on. But uh, the school I went to is Delhi syllabus. It's called Indian school, and the syllabus was CBSE, which is considered one of the hardest syllabus, from even more hard than British curriculum or other IGCSE and all that. So it are the difference it has is the difficulty is very it's there, and on a young TK they focus on um complex subjects, and when you're on the ninth grade, that's when they bombard you with a lot of things: science, geography, social science, economics, maths, and it's very hard. We start doing problems that you would usually do in first year of university, ninth grade থেকে, a bit like ninth, 10th, 11th, 12th. These are the major years to learn in Indian school, Indian syllabus schools, and it's the syllabus that's practiced throughout the India. So India সবাই syllabus-ই পড়ে, and few schools in UAE also run this very professionally, and they have connections with Delhi syllabus very well. Shop registration and all, they do it from here, and you don't have to go to an agency and all that. School does it all for you. And the difficulty is quite hard. We have 10th grades, just like metric. Metric এর মধ্যে 10th grade the board একটা আছে, and 12th grade a board exam আছে. And the science commerce stream, it starts from 11th. I think in Bangladesh এটা a ninth or 8th থেকে শুরু হয়, I'm not sure. ইয়া, But একদম। in here it starts after 10th, 11th, and 12th. Okay? You get section into science and commerce. এখানে একটা discrimination high. If you're a bad student, you do not get science. You have to take commerce if you're a bad student. I know this because my brother was not a very good student and he had to take commerce, even though he was very good in physics, with electronics, with electrical stuff, and he used to do my projects as well, but he did not get science.
That's so sad. That's And discrimination, actually. Yeah, you never it, know. it, it is. Like, lie to Yeah. you. Like, you can shine into like some other sectors. You just need to like give a little maybe effort or something like that. Yeah, Yeah. it's discriminated. বাট Yeah. বাট আমি একটু জানতে চাই ভাই, যেটা হচ্ছে যে এই যে আপনি দিল্লি স্কুলের কথা বললেন, ইন্ডিয়ান স্কুলের কথা বললেন, আমরা যেটা জানি যে ইউএইতে ভারতীয়রা বিভিন্নভাবে আপনার তাদের কর্মদক্ষতা দিয়ে তাদের কাজ দিয়ে অনেক বছর ধরে আহ, সরকারি থেকে বেসরকারি পর্যায়ে, চাকরি থেকে এক্সপ্যাট বা চাকরি থেকে ওয়ার্কার, সব কিছুতেই হচ্ছে তাদের এক ধরনের প্রভাব প্রতিপত্তি আছে। কেন অন্যান্য Definitely. দেশের, হ্যাঁ, কেন অন্যান্য দেশের লোকজনরা পারছে না বলে আপনার মনে হয়, বা তাদের মূল গুণগুলা কি, বা কিভাবে তারা এগুলাকে, আমি বলবো না যে ইনভেট করছে, বাট ডেফিনেটলি তারা তাদের ইন্টেলিজেন্স তাদের কাজ দিয়ে প্রকাশ করছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, উইদাউট লাইক গিভিং এনি কাইন্ড অফ লাইক কনফিউশন আর কন্ট্রোভার্সিয়াল কাইন্ড অফ কমেন্ট? I think population, India, Onike, they're very good with IT. They're very strong in their IT field for sure, as compared to Bangladesh. আমাদের IT field মোটেও এত strong না, I'm sure. And also the amount of people that is coming from India. বাংলাদেশ থেকে যারা আসে এরা হচ্ছে, they're like labor class, not as professional that you would expect. Professional of Bangladesh, they go to UK, USA, Australia. They don't come to UAE. Whereas Indians took this opportunity because I think they have an issue with merging languages of I don't know, there or কেন UAE prefer করছে to have strong ties with, but Indians are filled here from a lot of the projects, a lot of big projects are controlled by Indians right now. Even a small supermarket next to my house, it's become a mall, and the whole project is taken by an Indian um, consultant, even though the project was from an Arab. So, Arab কিছু একটা করছে that Arabs can trust them very easily. And maybe it's because they have a lot of loyalty and integrity and, hardworking nature. So when they take something, they will not exploit the system. They will not, they will put more effort than we expect them to. So Okay. they are very close and they're very perfectionist, I feel, and they give a lot of eye to details, which is why Arabs can easily trust them. And it also comes down to obviously কতজন মানুষ are experts coming from a country. They obviously caught the eye of locals here because locals are not that expert in IT field, technology, um, sourcing, bringing things from outside, knowing what is good where, and also connecting and making relationships. So ওইটার জন্য হতে পারে that they have দ্যাট captured মেক the সেন্স। market. আপনি ঠিকঠাক মতোই বলেছেন, এবং আমিও বিভিন্ন জায়গা থেকে এরকমই শুনি। হ্যাঁ, ডেফিনেটলি একটা ডিফারেন্ট সাইডও আছে, সেটা আমাদের দেশের মানুষেরও ওই ইন্টিগ্রিটি, লয়ালিটি বিষয়গুলোও থাকে, আবার ধরেন আদার পার্টও আছে। আই এম নট গোয়িং টু টু মাচ ডিটেলস অফ দ্যাট, বাট আমি একটা জিনিস জানতে চাই যে আপনি আপনার বাবার সাথে কথা বলেন, আপনার বাবা বিজনেস করে, আপনার বন্ধু বান্ধব এখানে আছে। বাংলাদেশ থেকে যদি কেউ ধরেন অ্যাপার্ট ফ্রম ইউকে, ইউএসএ ওর এরকম ধরনের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ইউজুয়ালি যায়, বিভিন্ন কারণে তাদের প্রফেশনাল হিসেবে যায়। আমাদের দেশ থেকে একটা বড় সংখ্যা যায় আপনার মিডল ইস্টে, ধরেন হচ্ছে যে আম, হ্যাঁ, লেবার হিসেবে, ওয়ার্কার হিসেবে তারা আমাদের দেশে আবার রেমিটেন্স পাঠায়, যেটা আমাদের অর্থনীতির জন্য দুর্দান্ত রকমভাবে করে। বাট যারা আমাদের দেশে নতুন নতুন, যারা এখনকার জেনারেশন, তারা কিন্তু আইটিতে বিভিন্ন সেক্টরে অনেক ভালো কাজ করছে। তারা যদি ইউএইর মতো জায়গায় তাদের ফরচুন ক্রিয়েট করতে চায়, প্রফেশনাল লিজম গ্রো করতে চায়, বা সেখানে যদি একটা বলতে পারেন যে হচ্ছে চাকরি বাকরি করতে চায়, কাজ করতে চায়, বিজনেস করতে চায়, তাদের আসলে কি ফোকাস করা উচিত, কখন থেকে শুরু করা উচিত বলে আপনার মনে হয়, আপনার আন্ডারস্ট্যান্ডিং অবজারভেশন থেকে যদি বলেন? UAT at the moment, they are looking for experience.
হুম। There's a lot of graduates here as well. এখানের মানুষও graduate করতেছে, এখানে যারা expat আছে ওরাও graduate করতেছে, and it's a very competitive and saturated market, especially because Syrians, ইরান, ইরাক, জর্ডান এদের এখানে ওয়ার একটা সিচুয়েশনের জন্য they all are coming to UAE now. So হুম। এদের these are also affecting the population and the labor pool as well. So it's a lot of competition for us as Bengalis, expat who live here, studied here, graduated from here. It's a very difficult situation. So in this scenario, employers are looking for experience, which is হুম। why at the moment, or even though এখানে existing একটা ভালো level of graduates আছে, they are still going back to India, recruiting from there and coming back here. So they're giving visas, visit visas to Indians back home in their home, bringing them to work here because there's the experience in India. Whereas এখানে fresh graduates, they don't have experience. They the max they can do is get into internships, and internships are কয়জনই পাবে. So the most Bengalis right now we can, as Bengalis, we can do is gather experience. And it could be for IT, getting experience is much easy compared to STEM, because STEM you need to work in a lab, you need to someone's funding, or you need to fund yourself. Whereas IT though, you just need a laptop or a desktop and you can practice. It's the internet is your world. You can just learn, self teach, whatever, and just grow at how in home indoors. You don't need any extra things. So in the IT sector, it's very easy to get experience, even if you're sitting at house. Just you need that motivation. And I think Bengali অনেকগুলো CSE graduate বলেন, data analytics, AI related course. A lot of them are doing very good from Bangladesh, and ওরা USA, UK তে গিয়ে they're doing wonders. And we have a lot of CSE graduates from BRAC as well. I would recommend them as well to practice and, grow their CV, portfolio, freelance, do whatever. But the world will only stop when you stop giving effort. না, দ্যাটস পারফেক্ট। আমার মনে হয় যে পৃথিবীটা এখন যেমন ক্যাওটিক হয়ে গেছে, আম, তাতে হচ্ছে যে হ্যাঁ, আমরা ইউএসএ, ইউকে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ট্রাই করতে পারি, বাট যাদের এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড আইটি উইল লাইক lead from the front like next maybe 10, 20 or more than that years. So why not giving a Mm. try to Middle East country like UAE, Qatar, or some other countries like that. So আমরা ডেফিনেটলি আমাদের যারা রিসেন্ট গ্রাজুয়েট আছে তারা যেন এক্সপিরিয়েন্স গ্রো করে এবং তারা যেন চেষ্টা করতে পারে এরকম করে, সেটাও আমরা দেখতে পারি। থ্যাংক ইউ। আমার মনে হয় এটা হচ্ছে আমাদের যারা দর্শক আছে তাদের জন্য একটা ভালো বিষয় হবে। আমি আরেকটা জিনিস জানতে চাই যে ধরেন মিডল ইস্টও ডমিনেন্টলি একটা মুসলিম মেজরিটি কান্ট্রি ডেফিনেটলি, কিন্তু আমরা দেখি যে ইউএই বা অন্যান্য দেশ, মানে ইউএর মতো অন্যান্য দেশে বিভিন্ন দেশের বিভিন্ন বিলিভের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন কালারের মানুষজন আসে। সো এই যে একটা কোহেশন, এই যে একটা পারস্পরিক বলতে পারেন যে মিউচুয়াল রেসপেক্ট, এই জিনিসপত্রগুলো কিভাবে মেনটেইনড হয়, কিভাবে রেসপেক্টফুল থাকে একজন আরেকজনের প্রতি, যেটা আমরা অধিকাংশ সময় দেখি যে এগুলো আসলে অন্যান্য দেশে হয় না। কিন্তু আমি দেখি যে ইউএই বা কাতারের মতো দেশে এখানে বিভিন্ন বিলিফের মানুষজন যাচ্ছে, কাজ করছে, এবং এরকম ধরনের কোনো ধরনের আপনার টেনশন গ্রো হচ্ছে না বা ওইরকম কাজ করছে না। ইজ দ্যাট দে আর লিভিং টুগেদার উইথ লাইক রেসপেক্টিং ইচ আদার। সো হাউ ডাজ দ্যাট পার্টিকুলারলি ওয়ার্ক? Yeah, actually, it's a very big miracle how it works. Maybe because এখানে সবাই তো expat, আর local যেগুলো আছে they're very few in numbers, and it's more few of them who get outside their houses and they're present in our communities as influential people. Obviously, discrimination একটু আছে, but these don't come from expats. হুম। I have never seen an expat treating me in a way that I would be degraded, I would feel humiliated. So expats, I think.
the feelings I have as an expat to treat other expat with respect, it's mutual. I feel it's mutual. So that's why there's no kind of বড় কোনো সমস্যা হয় না for expats like us. But the issues that come are locals. Some locals they end up looking down on expats, and It's yeah, everywhere, I think, in some way. yeah, হ্যাঁ। yeah. বাট আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, এই যে মিউচুয়াল রেসপেক্ট, কারণ হচ্ছে যে আমরা তো দেখি যে বিভিন্ন বিলিভের মানুষজন যখন একটা জায়গায় যায় তখন সব সময় একটা টেনশন কাজ করে। বাট আমার আন্ডারস্ট্যান্ডিং বা আমার অবজারভেশন থেকে আমি যেটা দেখেছি, ডেফিনেটলি বাইরে থেকে দেখেছি যে না, এরকম চিন্তা নেই। একটা কারণ হতে পারে এখানে রেগুলেশন ওইরকম থাকে। আর আপনি যেমনটা বলছিলেন যে আসলে আম, সবাই তো কাজের জন্য যায়, তাদের পেশার জন্য যায়, একটা তাড়না থাকে যে আমার ইনকাম করতে হবে, টাকা পয়সা কামাই করতে হবে। সো এখানে আসলে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনার বা ওইগুলো নিয়ে মারামারি করার Hmm. আসলে কোনো অপশনটা নাই। এটা একটা হতে পারে। আর মিউচুয়াল রেসপেক্ট ডেফিনেটলি একজন আরেকজনের প্রতি থাকে, এবং তারা বোঝে যে সবাই আসলে কে কিভাবে আসলে কষ্টটা করছে। সো ইটস ইজ রিয়েলি রিয়েলি Hmm. গুড। থ্যাংক ইউ ভেরি মাচ অন দ্যাট। এমনিতে আপনি And মারামারি করে তো কোনো লাভ নাই ওদের। Exactly. Why would they get out of, having conflicts with other expats? And it can obviously the rules and regulations are very strict. Your internet presence is monitored. এখানে অনেক silly silly জিনিসও মানুষজন কেস খায়. So even if you're using a VPN, you get fined. So in a country like this, it's very hard to have negativity. Even if your employer has mistreated you and you leave a bad review, you can get deported, but your employer won't. Oh, Yeah, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। আপনি it's যেমনটা very বলছেন, strict. হ্যাঁ, স্ট্রিক্ট তো আছে। আর একটা যেমনটা বলছিলেন যে ডেফিনেটলি ইউএই বা কাতারের মতো বা এরকম মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে এক্সপ্যাটদের সংখ্যাই বেশি, বিভিন্ন দেশ থেকে আসা লোকজন সংখ্যাই বেশি, লোকালদের সংখ্যা কম। বাট অ্যাজ এ হোল মানুষ আসলে কেমন, যেমনটা আপনি বলছিলেন যে এখন আপনি দেখছেন যে রাস্তার পাশে ফ্রিজ আছে, ফ্রিজে পানি রেখে দিচ্ছে। অ্যাপার্ট ফ্রম অল দোজ লাইক কাইন্ড অফ থিং, অ্যাজ এ হোল হাউ ডু ইউ লাইক ইভালুয়েট the behavior, the person's nature as a whole in like UAE? um, you know Okay, UAE তে একটা জিনিস হচ্ছে, you do not need to interact with other persons as frequently as you would in other countries. Everything is cashless, everything is through a screen. So if you want, you can avoid talking to people. So the restaurant gig কারোর সাথে you start talking freely. How I remember you every time we used to go to restaurant, you would have a conversation with the waiter. You would have conversation with the babuchi. It's not like this here. It's very detached. Everyone is living in their own life. Everyone just আছে জীবন যাচ্ছে নিজের টাইম. No one cares about what other person is doing. আর এই যে ফ্রিজে খাবার রাখতেছে, no one's going and giving them physically. রাখতেছে, if you want you take, না নিলে ফেলাই দিবে, এমন একটা অবস্থা. And obviously lots of donations are happening, lots of social work is happening, but these are all not not something that we can see. There is donation box. মানুষজন ওইখানে কাপড় রেখে আসে. Even we sometimes, if there's clothes that we don't want to wear but they're in good conditions, you throw in the box. With the Red Crescent or মানুষ এসে, I don't know what they do, but I've heard that they sell these clothes and they take the amount they get by selling these clothes and distribute it to as funds. Um, so that's how it is here. না, আন্ডারস্ট্যান্ড। ওকে, এখন একটু আসি, আপনি যেহেতু রেস্টুরেন্টের কথা বললেন আমার মাথায় ক্লিক করে গেল। এদের খাওয়া দাওয়া নিয়ে হচ্ছে যে আমরা একটু কথাবার্তা বলিনি, এটা মনে হয় মোস্ট ইন্টারেস্টিং পার্টস। এবং উই শেয়ার লটস অফ লাইক লাইক বাংলাদেশি ফুড অ্যান্ড কাইন্ড অফ লাইক আদার Mhm. কান্ট্রিজ ফুড ডিউরিং আওয়ার ওয়ার্ক টুগেদার। সো ভাইয়া, আমি যেমনটা জানতে চাচ্ছিলাম যে আমি জানি না ইউএর কোনো লোকাল ফুড আছে কিনা, বা মিডল ইস্টের বা
ওইরকম দেশের আসলে লোকাল ফুডগুলা কি যদি আপনি একটু বলতেন যে ইউজুয়ালি তারা কি খায়? হ্যাঁ, ডেফিনেটলি অনেক ইনফ্লুয়েন্স আছে সাউথ এশিয়ান ফুড দ্বারা, আমরা ওই পার্টে যাব, বাট এমনিতে ইউএর লোকাল ফুড অ্যাকচুয়ালি কি? এখানে local food is what they call biryani, what they call mandi. হুম। Um, mandi যেটা বলে, it's like smoked fragrant rice that's been cooked for a very long time, meater সাথে, and it's very spiceless. অনেক আচ্ছা। অল্প spice they cook it, and mostly their base is chicken broth, beef broth, mutton broth. হুম। They use this as their base, so it's flavorful as in natural flavors, not artificial or not spicy. And ওদের আরো খাবার আছে, it's based গমের উপরে কিছু খাবার আছে, it's called haris. It's more like porridge, uh, which we call porridge in English. Just gum and chicken or meat, কোন একটা type of meat দিয়ে they just cook it. That's it, and it forms a porridge. So, এগুলা ওদের basic staple. Apart from that, they have a lot of sweets, honey, date syrup. এগুলো দিয়ে অনেক কিছুই সুইটস হয় এদের। ডেটস অনেক খাওয়া হয়, ডেটস এর অনেক ডেজার্টস বানায়। And apart from that, drinks, they just go for soft drinks, Pepsi, Cola, it's just this. And whatever they drink, it has to be ice cold. ওকে। আমি একবার সুপার শপে I just took a random cola from the normal section, মানে normal temperature থেকে নিছি, and the cashier, she's Arab. She's like, why are you drinking this? Are you sure you want this? I'm like, yeah, I'll just take it home and drink. She's like, this is not enough for us. We need ice cold. হুম। I got it. Yeah, এরপর আর কি, they have this dish that I think you have seen pictures. Grape leaves এর ভিতরে they stuff it with rice, and they have that. এরপর a lot of their food comes from dairy. Dairy দিয়ে অনেক কিছু বানায়। yogurt কে strain করে ল্যাবনা থেকে, তারপর ওটার উপর কিছু chili mix করে, they make different versions of labna that they have with bread, just kubus bread, egula. And they use toom, which is garlic and oil, just blended into fluffy sauce. এটা দিয়ে shawarma বানায়, wraps, falafel, chickpeas. These are a lot of their cuisines based on, yeah. ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। ইউজুয়ালি কি হচ্ছে যে আপনার ইউএইতে, ডেফিনেটলি আমি জানি না এগ্রিকালচারাল সিস্টেমটা কি, ইউএই কি কোনো কিছু প্রডিউস করে, লাইক হোয়াট কাইন্ড অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস দে ইউজুয়ালি প্রডিউস, লাইক আই ডোন্ট নো, ইজ গম, রাইস ওর সামথিং? নো, নো রাইস। মনে হয় না, they don't, no rice. You need like paddy for that, right? I think other dates টা বেশি হয়, and recently ওরা greenhouse এ অনেক কিছু grow করছে somehow, and a lot of the products that are sold here are from Oman. Oman maybe greenery take to better than Saudi or UAE. So অনেক কিছু ওমান থেকে আসে। And অনেক কিছু বলতে everything that is seasonal in Bangladesh, we get it here throughout. Cauliflower pollen, cabbage, tita karla, lao, তার মানে কনভেনশনাল tomatoes. যে ভেজিটেবল গুলা আমরা ধরেন খাই বিভিন্ন সময়, ওগুলো তো এখানে চাষবাস হয় না। হয় না, but আসে, ওরা কোথা হ্যাঁ, থেকে আসে, জানি ওগুলো নিয়ে আসে। ইম্পোর্ট করে, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। ওকে। Yeah, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। সো যারা ধরেন হচ্ছে, আমি যে বুঝলাম যে ইউএই তে যেটা হয় যে সাউথ এশিয়ান নেশনের ফুড তো অনেক বেশি ইনফ্লুয়েন্স, লাইক ইন্ডিয়া, পাকিস্তান, hmm, বাংলাদেশ, ডেফিনেটলি। yeah, মনে হয় লোকালরাও সেগুলো অনেক পছন্দ করে, যেমন চিকেন টিক্কা মশালা এখন হচ্ছে যে আপনার ইউকে yeah, বেশি। ন্যাশনাল ফুড Yeah, হিসেবে এভলভ হয়েছে। সো বিরিয়ানি মনে হয় সামথিং লাইক দ্যাট, যেটা হচ্ছে যে আপনার পিপল ফ্রম অল ওয়াক অফ লাইফ তারা ওইখানে পছন্দ করে ইউএই তে। হোয়াট ডু থিঙ্ক? right, right. The thing is, ওরা যেটা you cook with rice and meat, they call it biryani. They আচ্ছা, don't have any names. Even আচ্ছা। আমি এই জিনিসটা বুঝি না এতদিন। I had in Bangladesh, আমার একটা UAE based cousin আসছিল.
he has been in UAE since his birth. So he came to my house in Bangladesh, and আমরা basically অনেক কিছু অর্ডার করছি. There was খিচুড়ি, there was তেহারি, কাচ্চি, acne. So all of that. And he's like, what are all these? I'm like, this. He's like, oh, আমি জিজ্ঞেস করতেছি because for me all of these is biryani. I'm like, no, এগুলা তো এক একটা এক এক জিনিস. So how much we have difference in our eyes, এদের জন্য সবকিছুই বিরিয়ানি. ওকে, ওকে, আই গট দিস। Yeah. And এখানে even কাচ্চি ডাইনও খুলছে recently. আচ্ছা। Yeah, there's two branches of Kachi Dine in UAE now. এ তো খুব ভালো, মজার, লোকজন খাবে। তো আহ, ধরেন আমি অন্য বাংলাদেশিদের কথা না বলি, আপনি এখানে ছিলেন, আপনি বাবা মার সাথে ছিলেন, তো বাংলাদেশি খাবার নিয়ে তো, আর চিটাগাং তো ডেফিনেটলি, চিটাগাং এর মানুষ অনেক বেশি ভোজন বিলাসী, বিভিন্ন ধরনের খাবার নিয়ে তাদের আম, এক ধরনের নস্টালজিয়া কাজ করে। তো আপনারা ইউএইতে থেকে, বা আপনি আপনি ডেফিনেটলি আপনার মায়ের এক্সপেরিয়েন্সটা বলতে পারবেন, কি ধরনের খাবার, বা ওই যেমনটা বলছিলেন যে হ্যাঁ সবজি হয়তো বা আসে, বাট ওই ক্ষেত থেকে তুলে নিয়ে আসা বা একদম বাজার থেকে নিয়ে আসার মতো তো ফ্রেশ থাকে না। এই ফিলিংসটা কেমন, মানে কিভাবে মিস করেন আপনারা, বা কিভাবে সেটা পূরণ করেন আবার? মিস তো অবশ্যই করি এটা, কিভাবে মিস করি এটা আমিও তো বলতে পারবো না, দে নো ইট বেস্ট। এন্ড এটা পূরণ কিভাবে করি, এভরি ইয়ার উই গো বাংলাদেশ, তখন we don't bring clothes, we don't bring gifts, we bring সবজি, ফল and রিয়েলি? বিনি চাল, পোলাও পাতা এইসব, we bring all these things. এবার অনেক আম আনা হয়েছে, কাঁঠাল আনা হয়েছে. So the thing is, even though এখানে পাওয়া যাচ্ছে, you get the ফুলকপি, you're getting the cabbage, it's not the same flavors that we get in our soil. হুম। এটা আমি যেটুকু বুঝতেছি, আমার প্যারেন্টস অবশ্যই they feel it more in an intense way, and they just learn to not complain and just go on with it, I guess. And that's something to look up to, yeah. Yeah. ওকে, ওকে, আই গট ইট। আমি ওইদিকে যাচ্ছি না, বাট একটু যদি জানতে চাই, বলি হচ্ছে এভরিডে ফুড কি রান্না হয়, এটা কি হচ্ছে যে মিডিল ইস্টার্ন, লাইক ডেফিনেটলি মিডিল ইস্টার্ন মানে মিট বেজ, রাইস বেজ জিনিসপত্র, যেটা বুঝতে পারছি। বাংলাদেশি বা এক্সপায়ার্ড যারা থাকে তাদের এভরিডে মিলগুলা কেমন হয়? এটা কি অনেক বেশি হোম কুক মিল হয়, নাকি আমরা যেমন লাইক ইস্টার্ন কান্ট্রিগুলাতে দেখি, ওয়েস্টার্ন কান্ট্রিগুলাতে দেখি যে রেস্টুরেন্টে যায়, খায়, আউটিং হয়, ওইরকম কেমন ধরনের ফুড হ্যাবিট বা ফুড কালচারগুলো বিলং করে এক্সপার্টরা, সেটা যদি একটু বলতেন। ওইদিকে, if you're talking about that, দুই রকম expat আছে. One is the kind of I am, the other is kind of very modernized, very much into the culture of UAE. The way I was brought up, we have Bangla food every day, গ্রেট। palle every meal. আচ্ছা। So we cannot go without rice. Whereas my cousins ওরা যদি এখানে আসে in my house, ওরা একবেলায় বাংলা খাবার খায়, and they cannot eat any other meals as Bangla. They need burgers, wraps, আচ্ছা। এইসব. হুম। And my parents are not like this. We are not like that. So we need rice every day. হুম। হুম। On the other hand, J expat, they were born here, they were raised here, they were in circles with অন্য দেশের মানুষের সাথে brought up and raised. They probably have American food or UAE based food more. It's fine for them to not have rice, to not, like, they do not understand the value of shutki bhatta. That's what I mean. Yeah. টোটালি আন্ডারস্ট্যান্ড না, দ্যাটস কোয়াইট ফ্যান্টাস্টিক। আই থিঙ্ক পিপল লাইক আস, আমরা আসলে অনেক বেশি ওই নস্টালজিয়াতে মনে হয় ফিল করি, এবং অনেক বেশি অ্যাপ্রিসিয়েটিভ লাইক আমাদের দেশের ফুড নিয়ে। কারণ ওই যে যেটা হয় যে বিদেশে গেলে তখন বোঝা যায় যে কি ফেলে এসেছে আসলে। কারণ ওখানে তো Mm. এরকম জিনিসপত্র নাই, এত ফ্রেশ জিনিসপত্র নাই। আমাদের তো ক্ষেত থেকে তুলে নিয়ে এসে, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসে, লাইক ইউ ক্যান লাইক মেক এনিথিং অ্যান্ড এভরিথিং, তাই না? জাস্ট আউট অফ লাইক মেবি নাথিং অনেক কিছু তৈরি করা যায় বাংলাদেশে, ওইখানে তো এটা সম্ভব না।
দ্যাটস হুম। ইন্টারেস্টিং। আমার মনে হয় শেষের দিকে আমরা চলে আসছি ভাইয়া, এটা একটা ভালো আলোচনা হলো। আমার লাস্ট কোশ্চেন থাকবে এরকম করে যে যদি এখন ডেফিনেটলি আপনি অলরেডি বলেছেন যে আইটিতে একটা বড় রোল প্লে করতে পারে, বাট বাংলাদেশ থেকে যারা যেতে চায় ইউএইতে, হুম, অ্যাপার্ট ফ্রম লাইক ওয়ার্কার হিসেবে, ধরেন প্রফেশনাল হিসেবে, আইটি একটা বড় সেক্টর। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যদি কেউ ইনভেস্ট করতে চায়, আপনার জানা মতে কি ধরনের, যেমন আমি জানি যে এখানে অনেকে আম, ব্যবসা করে ইনভেস্ট করে এক ধরনের আপনার ভিসা পায়, এবং আরেকটা মজার জিনিস যেটা হচ্ছে যে ইউএইতে ইউজুয়ালি হচ্ছে যে আপনি আম, কি বলা যায়, সিটিজেনশিপ পাবেন না কখনো, আপনি আপনার ভিসাটাকে লেন্দি করে থাকতে পারবেন। হুম। এই প্রসেসটা যদি আপনি রাইট। জানেন, আমি জানি যদি আপনি জানেন তাহলে একটু বলতে পারেন, না হলে ইটস কমপ্লিটলি ফাইন। কোন প্রসেসটা? এই যে যেমন ধরেন কেউ যদি যেতে চায়, যে যদি অনেক দিন ধরে থাকতে চায়, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য বেস্ট শর্ট? ওকে, it's all about money. If you have money, you can stay anywhere you want. So investor যেটা হয়, you can invest here by buying property. You can invest here by setting up a business. So for now, it's very much tough. It's tough compared to what it was back in my grandfather's time. So এখানে right now, you need at least a 1 to 2 million investment dirhams, which is কত টাকা? অনেক টাকা। 1 million, এক dirham is 35 টাকা. So অনেক টাকা, right? So it's I don't think it's very common thing that মানুষজন এখানে invest করে আসতে পারবে. ওকে। But if you have the means, go for it. But it's not gonna be easy going forward because আমি যেটা জানি, which I have noticed, and I don't think people talk about this often. Um, when my parents came here, my grandparents, they came as laborers, and then they set up a business, and then they bought lands and they established slowly, slowly. হুম। তখন জাগা, জমি, properties, these were very cheap, and they fell for it and they bought it and they settled here. And they, everything was cheap back then. So what is happening right now is there's taxes. Back then there was no tax. এখন there is tax. Um, everything you want to do, you have to pay. যেমন আগে, every time we renew our visas, so 3 বছর পর you have to renew the visas, and it's a big amount, around 70,000 taka per 3 years, just renew করার জন্য. And if you come new, একদম new visa, it's 1,20,000, something like this. So এই 3 বছরটাকে এখন 2 বছর নিয়ে আসছে, so every 2 years you're paying that 70,000 টাকা, and it's just going to get worse from here. And healthcare is getting expensive. You want to take a driving license? It was cheaper before. যেখানে আগে my parents paid 1,000 টাকা per test, এটা এখন এখানে 6,000 টাকা। আমি টেস্ট দিচ্ছি 6,000 টাকা দিয়ে। So everything is just getting expensive. আই গট ইট। And yeah, and এখন ওরা আবার শুরু করছে, properties are cheaper. They're asking foreigners to invest. I don't know, is it kind of like it's a trend for them to attract global investors and to show them যে হ্যাঁ এখানে tax কম, এখানে এটা কম, ওইটা কম, you'll get a visa. But I think it's kind of like a strategy for them to pool money. এ- এগুলো এখন দেখাচ্ছে it's cheaper, but in the future I think it's gonna get more stricter. যেমন for us to continue living here, we do not see it sustainable at this point. Even though আমরা এখানে অনেক বছর, we have been here, we are very established and all that, it's just getting harder and harder every day to manage your expenses. Everywhere you go, the fees are high. Everything you want to do, there's more fees everywhere. Just pay, pay, pay. I don't know what's going to happen in the future. আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি ভাইয়া। দুইটা কোশ্চেন একটু পর পর করতে চাই। একটা হচ্ছে যে এই যে বললেন যে 2 বছর পর পর ভিসা রিনিউ করতে হয়, মানে এটা কি আপনাদের জন্য অ্যাপ্লিকেবল, মানে যারাই এখানে থাকতে চায় এরকম, না কাদের জন্য অ্যাপ্লিকেবল, যদি আপনার কোনো আইডিয়া থাকে একটু বলতেন।
নাকি জাস্ট এ কমন প্রসিডিউর অফ লাইক রিনিউইং ভিসা এভরি 2 ইয়ার্স? Mm. For residents, it's for all residents. অল রেসিডেন্টস, তার Yeah. মানে এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল, তাই তো? G. And if you're a golden visa holder, a golden visa holder is someone who has 2 million investment in হুম, UAE, or আপনার um university এখান থেকে পড়ছেন and you have a very good CGPA, you get a golden visa. Or if you're a very good doctor, a very good professional, you get a golden visa. এখন golden visa টা অনেক easily দিচ্ছে মানুষকে. So the only pro is that you get a visa for 10 years. 10 ইয়ার্স? 10 বছরের জন্য একটা ভিসা দেয়। And you know আমাদের যে লিমিটটা আছে, every 6 months I have to come to this country. ওকে। When you have golden visa, you don't have that. You can come anytime you want. ওকে। এক বছর, 2 বছর, there's no limit. ওকে, বাট গোল্ডেন ভিসা 10 বছরের দেয়, আপনাদের যে রেসিডেন্ট ভিসা আছে সেটা 2 বছর পর পর করতে হয়। গোল্ডেন ভিসা যারা Yeah, আছে বিভিন্ন ধরনের ফ্লেক্সিবিলিটি পায়। অফকোর্স মানি রুলস এভরিওয়্যার, হোয়াট এলস ইউ ক্যান ডু, তাই না? right. তো আপনি যারা ধরেন হচ্ছে আপনার বাংলাদেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখেন, এরা ডেফিনেটলি বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত। জানি ফুড ব্যবসা ডেফিনেটলি করে কেউ, ফুড ব্যবসা বাদে মানে খাওয়া দাওয়ার ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা বাদে বাংলাদেশিরা মূলত হচ্ছে আর কি ধরনের ব্যবসা করে আপনার জানা মতো? হোয়াট কাইন্ড অফ বিজনেস দে আর? আমার জানার মতো, suppose my background itself, we run auto spare parts trading. So what we do is we source spare parts from different suppliers, and ওগুলা আমাদের স্টেটে সেল করে। সো আমাদের শপটা one of the earliest ones in Ras Al Khaimah that was founded as an auto spare parts. So এটা একটা করে। Another is workshops, garage, এগুলো অনেক রান হয় এখানে by Bengalis. Restaurant তো বলছেনই, and what else? I think a lot of youth Bengalis, মানে যারা young আছে, they are trying to run event management recently. অ্যাডভার্টাইজিং এগুলোতে আছে। ফোকাস আছে। হ্যাঁ, হ্যাঁ, it's growing that way as well. Um, এইটুকুই। তার মানে বলা যায় Also supermarkets আছে। ওকে, হ্যাঁ। গ্রেট। তার মানে বলা যায় আইটি, অটো, অ্যাডভার্টাইজিং, ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফুড বিজনেস। সো দিজ আর লাইক হুম। হচ্ছে কমন ফিল্ড যেটা বাংলাদেশিরা মূলত এরকম ভাবে কাজ করছে। অনেক ধন্যবাদ শমিয়া নাহান ন্যান্সি, আপনার সময় দেওয়ার জন্য। আমরা ডেফিনেটলি হচ্ছে আপনার বাংলাদেশে আসা যাওয়া এরকম ভাবে হয়, আপনার সাথে আরো কথা বলবো, এবং আপনার যদি কোনো সময় পরামর্শ থাকে, আমাদের যারা এই অনুষ্ঠান দেখে তারা জানতে চায় আসলে দেশের বাইরে কেমন কি ফিউচার, কি করা যেতে পারে। হ্যাঁ, কোনো কোনো সময় আমরা হয়তো বা একজনের ইন্টারভিউ নিয়ে ফিল করার চেষ্টা করি যে তাদের যে কানেকশন দেশের সাথে সেটা কিভাবে আসলে হয়, কি তারা ফিল করে। তো ওই কথা যদি বলি যে আম, দেশের কোন জিনিসটা আপনি বিদেশে থাকার সময় সব থেকে বেশি মিস করেন, ফিল করেন এবং মনে করেন যে বিদেশে থাকার পরেও যদি এই জিনিসপত্রগুলো থাকতো তাহলে হয়তো বা ভালোই হতো? এটাই আমার লাস্ট কোশ্চেন, তারপরে আমরা ইতি টানবো আমাদের অনুষ্ঠানের। কি মনে This হয়? is a very sentimental question. আমার তো অনেক কিছুই I love about Bangladesh, for sure. Every second আমার কিছুটা কিছু মনে আসে, like, oh, if I had it here, life would be better. For example, আমাদের বাস, এই যে লো কস্ট, একটু 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 ডিস্টেন্সের জন্য একটা বাস পেয়ে গেলে, just running it, this would have been nice as well. সিএনজি রিক্সা, এগুলো থাকলে I wouldn't mind it here. হুম, এরপর small commodities of food, it could be সরিষার তেল, it could be আম্রপালি, it could be um, হলুদের ফুল, পোলাও পাতা, all these small small things. অনেক কিছুই নাই এখানে যেগুলো দেশে আছে। And also street food culture, this is something that I quite miss here. হুম। ফুচকা, চটপটি, এগুলা। আর নাগামরিচ তো অবশ্যই। ইন্টারেস্টিং। Yeah.
These ওকে, would আমার be. মনে হয় যে আপনি এখন যেগুলো বললেন এগুলো তো ইয়া অফকোর্স আপনি মিস করেন, বাট আমরা যখন কাজ করতাম তখন আপনি বলতেন যে আরো অনেক কিছু মিস করেন। ডেফিনেটলি আমরা যারা দেশের বাইরে থাকি বা যে দেশের বাইরে যারা থাকে তারা মনে হয় এভরি সেকেন্ডস অলমোস্ট লাইক লিটারেলি তারা হচ্ছে অলমোস্ট এনিথিং অ্যান্ড এভরিথিং দে মিস, তাই না? সেটা হচ্ছে যে ছোট Right. মাছ থেকে শুরু করে সরিষার তেল আপনি যেটা বললেন, অথবা ফুচকা, রিক্সা, সিএনজি, অ্যাফোর্ডেবিলিটি, এভরিথিং মিস করে। ডেফিনেটলি আমরা অনেক কিছু আবার কমপ্লেইনও করি, বাট এটা বিদেশে আসলে মনে হয় যে আসলে কমপ্লেইন করব, বাট যেগুলো আমরা পাই সেগুলো আসলে অনেক অনেক ভ্যালুয়েবল ইন আ ওয়ে, তাই না? For sure. Yeah. গ্রেট। সো সৌমিয়া নাহার ন্যান্সি ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আমরা আবার কোনো সময় হয়তোবা কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। আর আপনার নতুন জীবন, নতুন অবস্থা এবং বিভিন্ন ধরনের জীবনে যে চড়াই উতরাই থাকবে, আমাদের সাধুবাদ থাকবে, শুভকামনা থাকবে। আমরা চাই আপনি অনেক সুন্দর করেন, ভালো করেন এবং আম, দেশের মানুষের জন্যও ভালো কিছু করেন এবং অনেক গৌরব, সাফল্য বয়ে নিয়ে আসেন আমাদের জন্য, সেই শুভকামনাই থাকবে। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি আজকে। আপনার যদি লাস্টের কোনো ধরনের কোনো আম, কি বলা যেতে পারে, যে এক ধরনের দেশের মানুষের প্রতি কোনো ধরনের যদি কথা থাকে আপনি বলতে পারেন, কোনো ধরনের মেসেজ থাকে আপনি বলতে পারেন, আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিব। The last message I would have for Bengalis in back home is our country is going through a big reform, and we all, it's our own responsibilities as a citizens of Bangladesh. We should change ourselves. We should change how we treat our country's resources, and even every path, every step we take in the streets of Bangladesh, we should be respectful, and we should respect the country's people and its infrastructure as well. That's বিউটিফুল, only the way we can grow. Yeah. বিউটিফুল, বিউটিফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় দুর্দান্ত সুন্দর বলেছেন। সো এই গল্প শুধুমাত্র কিন্তু সৌমিয়া নাহার ন্যান্সির নয়, এটি আপনারা জানেন, যেমন আমরা বলেই আসছি যে এটি আমাদের সবার আসলে জীবনের এক ধরনের গল্প, যারা জীবনের একটা অধ্যায় আমরা রেখে এসেছি দেশে, এবং বাকিটা নতুন একটা দেশে, নতুন ভূমিতে হচ্ছে যে আমরা আমাদের সাফল্য গাথা বা আমাদের কষ্ট বা যেই বলি না কেন তার রচনা করছি। সো আপনারা শুনতে থাকুন আমাদের সাথে বিদেশের গল্প, যেখানে প্রতিটি গল্প এক একটা অনন্য যাত্রা, স্বপ্নের পেছনে ছুটে চলা মানুষের অদম্য ইচ্ছার কথা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।